আসসালামু আলাইকুম। আজ 18 মে 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। গরু জবাইয়ে নিষেধাজ্ঞা দেয়ায় পশ্চিমবঙ্গে ভয়াবহ ক্ষতি হিন্দুদের। চূড়ান্ত খেলা খেলে দিল হুথিরা, মার্কিন ড্রোন ভূপাতিত। আমেরিকার 2 যুদ্ধ বিমানের মধ্যে সংঘর্ষ, যা ঘটল। এবার বিস্তারিত। 2026 সালের মে মাসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে গবাদি পশু কেনা বেচা এবং জবাই সংক্রান্ত সরকারি কড়াকড়ির ফলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ব্যবসায়ীরাই ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কুরবানির ঈদের আগে এই সংকট আরও তীব্র হয়েছে। ক্ষতির প্রধান কারণসমূহ: নতুন সরকারি বিধিমালা। পশ্চিমবঙ্গ সরকার 1950 সালে পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে। এর ফলে বাধ্যতামূলক শারীরিক সুস্থতার শংসাপত্র ছাড়া কোনো গরু বা মহিষ কেনা বেচা বা জবাই করা নিষিদ্ধ করা হয়েছে। বাজার মন্দা। ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে কড়াকড়ির কারণে মুসলিম ক্রেতারা গরু কেনা কমিয়ে দিয়েছেন, যার সরাসরি প্রভাব পড়ছে হিন্দু বিক্রেতাদের ওপর, যারা হাটে গরু নিয়ে আসেন। পরিবহনে বাধা। বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মী বা নজরদারি গোষ্ঠী কর্তৃক গবাদি পশু চলাচলে বাধা এবং অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাকে সংকটে ফেলেছে। আর্থিক সংকট। অনেক হিন্দু ব্যবসায়ী ঋণ নিয়ে পশু লালন পালন করেছেন। বিক্রি না হওয়ায় ঋণের বোঝা বেড়ে যাওয়ায় তারা চরম হতাশার মধ্যে রয়েছেন। পশু জবাই নিয়ে গাইডলাইন বেঁধে দিয়েছে সরকার। নির্দিষ্ট নিয়ম মেনে পশু জবাই করা যাবে, অন্যথা নয়। না মানলে জেল ও জরিমানাও হতে পারে বলে সাফ বার্তা রাজ্যের। তবে সরকারের দেয়া নির্দেশিকা নিয়ে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের দাবি, কুরবানিতে কেউ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। হুমায়ুন বলেন, কুরবানির সঙ্গে আমরা কোনো সমঝোতা করব না। বিশ্বের মুসলমানরা কুরবানি করবে। মুসলমানদের এটা বড় উৎসব, ত্যাগের উৎসব। এটাকে কেউ বারণ করতে পারে না। কুরবানি মুসলমানদের অধিকার, আর তা হবেই। প্রসঙ্গত, রাজ্যে বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর নির্দেশ দিয়েছে পশু জবাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানতেই হবে। নির্দেশিকা অনুসারে কারো কাছে জবাইয়ের সার্টিফিকেট না থাকলে তা করতে পারবেন না। গরুর বয়স অন্তত 14 হতেই হবে। পুরসভার জবাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত অন্য কোনো জবাইখানায়। তবে এই নিয়ম নিয়ে সরাসরি হুমায়ুন কিছু বলেননি। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, কুরবানিতে জবাই হবেই। এদিকে এফআইআর দায়ের করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার রাজীব সরকার নামের বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তা নিয়ে ওই বিধায়ক বলেন, নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে উনি যা বলেছেন তা নিন্দনীয়। এভাবে তো বলা যায় না। উনি বলেছিলেন 4 তারিখ বেলা 12টার পর সবাইকে দেখা হবে। সেটা তো হুমকি, সেজন্য অভিযোগ করা হয়েছে। এটাই তো স্বাভাবিক। বুলডোজার চালানো প্রসঙ্গে রাজ্য সরকারের পাশে দাঁড়ান হুমায়ুন। তিনি জানান, যদি বেআইনি নির্মাণ হয় তাহলে তো তা ভাঙতেই হবে। এই ব্যাপারে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে তা ঠিক। এবার ইরান ও মধ্যপ্রাচ্যের খবর। ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে সশস্ত্র হুথি গোষ্ঠী। সোমবার স্থানীয় বাসিন্দা ও দেশটির গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আনাদুলু এজেন্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে মরুভূমিতে বিধ্বস্ত ওই মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ এবং এর সঙ্গে থাকা অত্যন্ত নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে এই বিমান ভূপাতিত করার ঘটনার বিষয়ে এখন পর্যন্ত হুথি গোষ্ঠী বা মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারিব শহরের আকাশে তারা আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর ঠিক আগেই শহরের পশ্চিমাঞ্চলীয় সারওয়াহ এলাকা থেকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা যায় এবং এরপরই মাঝ আকাশে পরপর 2টি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম প্ল্যাটফর্ম ডিফেন্স লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ ও ক্ষেপণাস্ত্রের পেলোডগুলো মারিবের ওয়াদি জেলার পূর্বাঞ্চলীয় একটি মরুভূমি এলাকায় এসে আছড়ে পড়ে। ডিফেন্স লাইনের সামরিক বিশ্লেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো পরীক্ষা করে জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষের সঙ্গে অন্তত 2টি AGM-114 আর 9X, যা আন্তর্জাতিকভাবে
নিনজা মিসাইল নামে পরিচিত তার অবশিষ্টাংশ পাওয়া গেছে। এই নিনজা মিসাইলটি মূলত নিখুঁত ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি মার্কিন হেল ফায়ার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি অত্যাধুনিক ও পরিবর্তিত সংস্করণ। প্রাপ্ত ধ্বংসাবশেষের ধরন দেখে সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে ভূপাতিত হওয়া এই চালকবিহীন বিমানটি যুক্তরাষ্ট্রের নৌ বা বিমান বাহিনীর অত্যন্ত ব্যয়বহুল একটি MQ-9 রিপার ড্রোন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত ইয়েমেনে তাদের বিভিন্ন ধরনের কাউন্টার টেররিজম বা সন্ত্রাস বিরোধী অভিযান এবং কৌশলগত নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য এই বিশেষ ড্রোনটি ব্যবহার করে থাকে। ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ প্রস্তুতির অংশ হিসেবে গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের ডজনখানেক বিশেষ সামরিক কার্গো বিমান বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়ে ইসরায়েলে এসে পৌঁছেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13-এর বরাতে সোমবার এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে এই কার্গো বিমানগুলো উড্ডয়ন করেছিল। গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিবে এসে অবতরণ করেছে বিমানগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি স্পষ্ট করে জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে পাঠানো এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ মূলত ইরানের বিরুদ্ধে পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু করার পূর্ব প্রস্তুতির একটি অংশ। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের সময় ফুরিয়ে এসেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তাদের উচিত পদক্ষেপ দ্রুত নেওয়া, না হলে আর কোনো কিছুই থাকবে না। এখন সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের কথা বলার ঠিক পূর্ব মুহূর্তে এ বার্তা আসে। যুদ্ধবন্ধে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবের জবাবে রোববার নতুন করে 5 দফা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু এই প্রস্তাবে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বা বাস্তবসম্মত ছাড় দেয়া হয়নি জানিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের দেয়া 5 দফার তালিকার মধ্যে ইরানের জন্য কেবল একটি পারমাণবিক কেন্দ্র চালু রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ইরানের ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার দাবি করা হয়েছে। রাজধানী তেহরানে যখন রাত নেমে আসে, আল বোর্জ পর্বতমালার বরফে ঢাকা চূড়াগুলো যখন অন্ধকারে হারিয়ে যায়, ঠিক তখন শহরের রাস্তায় রাস্তায় শুরু হয় অস্ত্র চালানোর প্রশিক্ষণ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের সমর্থকদের সংগঠিত করতে সরাসরি ইরানের সরকারের সহায়তায় প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তায় নামছেন। সেখানে বিক্ষোভ মিছিলের পাশাপাশি চলছে অস্ত্র চালানো ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ। তেহরানের অভিজাত এলাকা তাজরিশ স্কয়ারের দিকে তাকালে দেখা যায় ইরানি পতাকার এক বিশাল সমুদ্র। সেখানে অবিরাম বাজছে আমেরিকা ধ্বংস হোক স্লোগান। এই উৎসব মুখর উত্তপ্ত পরিবেশের মধ্যে রাস্তায় হকাররা চা বিক্রি করছেন, সঙ্গে বিক্রি হচ্ছে দেশপ্রেমের প্রতীক সম্বলিত বেসবল ক্যাপ আর ব্যাজ। এই গণজোয়ারের মাঝে দাঁড়িয়ে তিয়ানা নামের ইরানি পতাকার রঙের চশমা পরা এক তরুণী দৃঢ় কণ্ঠে বলেন, আমি আমার দেশ ও দেশের মানুষের জন্য জীবন দিতে পুরোপুরি প্রস্তুত। আমাদের সাধারণ মানুষ, পুরো সেনাবাহিনী আর সব কমান্ডার তাদের জান প্রাণ দিয়ে লড়াই করতে সদা প্রস্তুত। এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেয়া নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে পাত্তা দিচ্ছে না এই তরুণী। রোববার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকিমূলক পোস্ট করেছেন। পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানের মধ্যস্থতায় থমকে থাকা শান্তি আলোচনার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি প্রায় ভেস্তে যাওয়ার মুখে। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই হুমকির জবাবে রাস্তায় প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা এক বয়োবৃদ্ধ ইরানি তার হাতে লেখা ফার্সি প্লাকার্ডটির অর্থ বুঝিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যম CNN এর সংবাদকর্মীকে। প্লাকার্ডে লেখা ছিল, আমাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের সীমান্তের মতোই গুরুত্বপূর্ণ, আমরা এগুলো রক্ষা করবই। আমাদের পারমাণবিক শক্তি দরকার পরিচ্ছন্ন জ্বালানির জন্য, বোমার জন্য নয়। ট্রাম্প ভালো করেই জানেন আমাদের কোনো পারমাণবিক বোমা নেই, তাও তিনি আমাদের উপর হামলা করতে চাচ্ছেন। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 3 মাস ধরে যুদ্ধ শুরুর পর থেকে ইরান জুড়ে প্রতি সন্ধ্যায় এই ধরনের রাত্রিকালীন সমাবেশ হয়ে আসছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি আরও গম্ভীর হয়ে উঠেছে। ইরানের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এখন সরকারি উদ্যোগে অস্ত্রের বুথ বসানো হয়েছে। বুথগুলোতে সাধারণ নাগরিকদের অস্ত্র চালানোর প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। ইরানি সরকার তাদের জনগণকে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের বড় হামলার জন্য প্রস্তুত করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।
বিমান প্রদর্শনী চলাকালীন আকাশে উড়ন্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধ বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই বিমানের 4 জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরিস্থিতি বুঝতে পেরে তারা প্যারাসুটের সাহায্যে মাঝ আকাশে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। রোববার আইডাহো অঙ্গরাজ্যের এলমোর কাউন্টির বড় শহর উইন্টেন হোমে অবস্থিত এয়ারফোর্স বেস থেকে প্রায় 3.2 কিলোমিটার উত্তর পশ্চিমে গানফাইটার স্কাইজ এয়ার শোর শেষ দিনে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানান, নৌবাহিনীর দুটি EA-18G যুদ্ধবিমান যখন আকাশে কসরত প্রদর্শন করছিল তখন দুই বিমানের মধ্যে সংঘর্ষ হয়। তবে ক্রু সদস্যরা অত্যন্ত দ্রুততার সঙ্গে বিমান থেকে ইজেক্ট করে বা বেরিয়ে যেতে সক্ষম হন। দুর্ঘটনায় তারা কোনো আঘাত পেয়েছেন কিনা তা এখনও পুরোপুরি স্পষ্ট করা হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সংঘর্ষের পরপর দুই বিমানের ঘটনাস্থলে আগুন ধরে যায়। বিমানে থাকা ক্রু সদস্যরা প্যারাসুটের সাহায্যে তাৎক্ষণিক বেরিয়ে আসতে সক্ষম হন। উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান প্রদর্শনী বাকি সব আয়োজন তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় এবং কিছু সময়ের জন্য পুরো সামরিক ঘাঁটিটি অবরুদ্ধ হয়ে যায়। মাউন্টেন এয়ারফোর্স বেস গানফাইটার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার শিকার ক্রু সদস্যরা বর্তমানে আশঙ্কামুক্ত ও স্থিতিশীল আছেন। আমাদের সমস্ত অতিথিদের ধৈর্য ও সহানুভূতির জন্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমরা খুব দ্রুত ও নিরাপদে এই পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছি। নৌবাহিনীর মুখপাত্র আরও বলেন, উদ্ধারকৃত ক্রু সদস্যদের বর্তমান শারীরিক অবস্থা চিকিৎসা কর্মীরা পরীক্ষা করে দেখেছেন। দুর্ঘটনার কবলে পড়া EA-18G রোলার্স বিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর প্রতিটি আনুমানিক মূল্য প্রায় $6.70 কোটি। এয়ার শো এর অন্যতম সহ আয়োজক প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহোর কর্মকর্তা কিম সাইকস স্থানীয় একটি বিবিএস সংবাদ মাধ্যমকে জানান, এই ভয়াবহ দুর্ঘটনার সামরিক ঘাঁটির ভেতরে থাকা অন্য কোনো সাধারণ দর্শক বা ব্যক্তি আহত হননি। এর আগে সর্বশেষ 2018 সালে এই গানফাইটার স্কাইজ এয়ার শো অনুষ্ঠিত হয়েছিল। তখন একটি গ্লাইডার বিমান দুর্ঘটনায় একজন পাইলট প্রাণ হারিয়েছিলেন। রোববারের এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সার্চ করতে করতে অতিষ্ঠ হয়ে উঠি। এই একঘেয়েমি দূর করবার জন্যে আপনি বাস্তব যোগাযোগ করুন। সপ্তাহে অন্তত একদিন পরিবারকে দিন। যদি বেশি সময় থাকে তাহলে অন্য আত্মীয় স্বজনের সঙ্গে বাস্তব যোগাযোগ করুন, মানে সরাসরি কথা বলুন, বসুন, 1 কাপ চা খান। দেখবেন সপ্তাহের অন্য 6 দিন আপনি ভালো বোধ করছেন, আপনার মনের মধ্যে আনন্দ, স্থিরতা তৈরি হচ্ছে। সুতরাং আসুন, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের এইসব প্ল্যাটফর্মে নয়, বরং জীবনটাকে বাস্তবের পরখে মিলিয়ে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দেশের খবর। টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট এনওসি বাধ্যতামূলক করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাজকো। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনো টেলিভিশন চ্যানেলের কর্মী বর্তমান কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনো চ্যানেলে যোগ দিতে চাইলে তাকে আগের প্রতিষ্ঠানের লিখিত ছাড়পত্র জমা দিতে হবে। রোববার জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অথবা অব্যাহতির পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, এনওসি বা ছাড়পত্র গ্রহণ না করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্য কোনো টেলিভিশন চ্যানেলে যোগদানের পূর্বে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনাপত্তিপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই অবস্থায় সদস্যদের উল্লিখিত নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে অ্যাজকো। তবে এই সিদ্ধান্ত প্রকাশের পর গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের ফোরামে এই নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।
প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।